ভাইয়ের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে নিকিতার সামনে আসে এক ভয়ানক রাক্ষসের ছবি, যা মৃত্যুর আগে তার ভাই এঁকেছিল। তাই সবাই তার মৃত্যু আত্মহনন বললেও নিকিতার ধারণা এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। আর সেই রহস্য খুঁজতে গিয়েই তার পরিচয় হয় এক বাবার সাথে। শহরের প্রায় বেশিরভাগ মানুষই ছিল তার ভক্ত, তবে নিকিতার সন্দেহ তার ভাইয়ের মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবেই লোকই জড়িত। কিন্তু যখনই সেই বাবার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে বের হয়, তখনই সেই ভয়ঙ্কর রাক্ষস তার পেছনেও পড়ে যায়। এবার নিকিতা কিভাবে ওই রাক্ষসের হাত থেকে বাঁচবে, আর কিভাবেই বা ভাইয়ের মৃত্যুর রহস্য খুঁজে বের করবে? এই রাক্ষসের অস্তিত্ব কি আসলেই বাস্তবে রয়েছে, নাকি এই সবই ওই ভণ্ড বাবার কারসাজি? নিকিতা কি পারবে সেই সব রহস্য উদ্ঘাটন করতে এবং এই ভণ্ড বাবার মুখোশ সবার সামনে উন্মোচন করতে? সেটাই দেখব আজকের গল্প নিকিতা রয়। শুরুতেই দেখা যায় একজন লোক খুব ভয় পেয়েছিল। তার নাম সানাল রয়। সে বারবার মুখে একটা কথাই আওড়াতে থাকে যে সে সত্যি বলেছিল, সে যা বলেছে সব সত্যি হয়েছে। আমি আর পারছি না, আমি এইভাবে আর বাঁচতে পারবো না, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। সে সবসময় আমার আশেপাশেই আছে মনে হয়। আর তখনই হঠাৎ করে জানালায় কারো ছায়া দেখে সে। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই সে ওখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে বারবার সে পেছনে তাকায় আর সেই অবয়ব দেখতে পায়। এ কারণে প্রচন্ড ভয়ের সাথে সে বাড়ি থেকে বেরিয়ে আসে, দ্রুত গিয়ে গাড়িতে ওঠে। সে তো বারবার সেই অবয়বটাকেই মনে করছিল। এরই মাঝে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তার মাথায় বেশ আঘাত লাগে। গাড়ি থেকে বেরিয়ে আসতে আবারও সে ওই অবয়বটা দেখতে থাকে। তাই সেটা থেকে বাঁচতে এবার সে রাস্তা থেকে পানিতে লাফ দেয়। পানির নিচে যাওয়ার পরও সে ওই অবয়ব থেকে রক্ষা পায় না, কারণ সেটা তার পা ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় পরদিন পুলিশের গাড়ি আসে ঘটনাস্থলে। সেখানে পুলিশ সানালের গাড়ি থেকে কিছু জিনিস উদ্ধার করে এবং তার বডিও হয়তোবা পানি থেকে তুলে আনে, অর্থাৎ সে মারা গেছে। দৃশ্য এখান থেকে আসে মুম্বাইয়ে, যেখানে সানালের ছোট বোন নিকিতা রয়কে দেখা যায়। নিকিতা আজ একটা ইনস্টিটিউটে এসেছে নিজের বইয়ের ব্যাপারে বলতে। এই ইনস্টিটিউটটা তার ভাই শুরু করেছিল। নিকিতা একটা বই লিখেছে আর সে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, আমি আজ যা করতে পেরেছি তার পেছনে আমার ভাই ডক্টর সানাল রয়ের অবদান সবচেয়ে বেশি। ভাই এই ইনস্টিটিউট খুলেছিল অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সমাজকে সচেতন করার জন্য। আমার ভাই ছিল বলেই আমি এত কিছু করতে পেরেছি। ভাই আমার শুধু এই যে বইয়ের পাতায় আছেন ব্যাপারটা তেমন নয়, আমার ভাই আমার পুরো জীবন জুড়ে আছেন। তাই সবার আগে আমি ওনাকেই ধন্যবাদ জানাতে চাই। আর আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা কেউ কি ভূতে বিশ্বাস করেন? যাক, তো এবার এখান থেকে অ্যাসেম্বলি শেষ করে নিকিতা রুমে চলে আসে আর তার ভাইকে কল করে। কিন্তু সানাল তো কল রিসিভ করে না, আর এটাই তো স্বাভাবিক, কারণ সে তো অলরেডি মারা গেছে। সে তো এখনো জানেই না যে তার ভাই আর এই পৃথিবীতে নেই। তাই সে তার ভাইকে কলে না পেয়ে ভয়েস মেসেজ পাঠায়। সেখানে সে বলে, ভাই তুমি ফ্রি হয়ে আমায় কল ব্যাক করো, অনেক কথা আছে। বেচারি তো বুঝতেই পারছে না তার ভাইয়ের সাথে কি হয়ে গেছে। তো এই নিকিতা কিন্তু প্রফেশনের দিক থেকে একজন ক্রাইম ইনভেস্টিগেটর অফিসার, পাশাপাশি সে বইও লেখে আর তার ভাইয়ের ইনস্টিটিউটের জন্য কাজ করে থাকে। তো কিছুক্ষণ পরে দেখা যায় নিকিতাকে কল করে টিনা আর সানালের ব্যাপারে সব জানায়। এই কথা জানতে পেরেই তো নিকিতার চোখ মুহূর্তের মধ্যে অশ্রুতে ভিজে আসে। সে তো কল রেখে অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সে তো তার ভাইকে অনেক ভালোবাসতো। নিকিতা তো বিশ্বাসই করতে পারছিল না তার প্রাণপ্রিয় ভাই তাকে ছেড়ে চলে গেছে। তার মাথায় একসাথে হাজারটা প্রশ্ন আসতে থাকে, আর সে এগুলোকে ঠিক খুঁজে বের করবেই। নিকিতা এবার মুম্বাই থেকে সোজা চলে আসে লন্ডনে। আসার পথেই সে তার ভাইয়ের কথা মনে করছিল। সেদিন দুই ভাই বোন মিলে অনেক কথা বলে। সানাল তো নিকিতার বুকের ব্যাপারে অনেক প্রশংসাও করে। সে তাকে বলে সে কতটা প্রাউড ফিল করে তাকে নিয়ে। নিকিতাও তার ভাইকে বলে, আমি জানি ভাই তুমি আমায় কত ভালোবাসো, আর আমার সাকসেস মানেই তোমার সাকসেস। তো এইসব কথা মনে করতে করতেই নিকিতা লন্ডনে চলে আসে তার ভাইয়ের মুখটা শেষবারের মতো দেখতে। নিকিতা তার ভাইকে দেখছিল আর তার বলা কিছু কথা মনে করছিল। সানাল নিকিতাকে বলেছিল, আমাদেরকে মানুষ অনেক সময় মিরাকেলে বিশ্বাস করতে বলে, কিন্তু আসলে সবকিছুর পেছনেই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে। এমন অনেক কিছুই আছে যা মানুষের চিন্তা শক্তির বাইরে হয়, তবে সব সময় খুঁজলে তার সত্যিটা পাওয়া যায়। আর সত্যি পাওয়ার আগে পর্যন্ত হয়তো বা এটাকে ভূত আর জাদুটোনা বলতে পারে, কিন্তু সায়েন্সের সত্যিটাই আসল সত্যি। সবসময় যেন সেই সত্যিকেই বিশ্বাস করে নিকিতা। নিকিতা আজ এইসব ভাবতে ভাবতে খুব কাঁদতে থাকে। সেই সময় সেখানে সানালের বন্ধু জলি আসে। সে এসেই নিকিতাকে সান্ত্বনা জানায়। নিকিতা তো তার ভাইকে শেষবারের মতো বলে, আই মিস ইউ ভাই,
তার আসলে তার ভাইয়ের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর এটাই স্বাভাবিক। যাক, এরপরই জলিকে দেখা যায়। সে বাইরে এসে সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলে যে আম সরি, তোমাদের কথা দিয়েছিলাম লাইভ করব, কিন্তু আজকের দিনটা আমার জন্য খুব খারাপ। আমার বন্ধু ডক্টর সানাল রয় হঠাৎ করেই মারা গিয়েছে। এটা সত্যিই অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই আমি তোমাদের সাথে কথা বলার সময় বা সুযোগ কোনোটাই পাইনি। তো তখনই সেখানে নিকিতা এসে বলে, কি হচ্ছে? জলি বলে, ও আমি আসলে সবাইকে জানাচ্ছিলাম, তোমার ভাই তো অনেক ফেমাস ছিল, তাই সবাই তার ব্যাপারে জানতে চাইছে, আর সোশ্যাল মিডিয়া তো জানোই, তাদের সব বলতে হয়। নিকিতা বলে, কেন? তারা কি এখন পর্যন্ত জানে না ভাইয়া মারা গিয়েছে যে? তোমার আবার এটা বলতে হবে কেন? জলি তখন বুঝতে পারে নিকিতার আসলে পছন্দ হয়নি তার ভাইয়ের নামে ভিউজ নেয়ার বিষয়টা, তাই জলি নিকিতাকে সরি বলে। নিকিতা তখন বলতে থাকে, আচ্ছা আমাকে কি একটু হোটেলে দিয়ে আসতে পারবে? আমি ভাইয়ের বাসায় থাকতে পারবো না, সেখানে ভাইয়ের সব স্মৃতি রয়েছে, এত স্মৃতির মধ্যে আমি নিজেকে সামলে রাখতে পারবো না, তাই বলছি প্লিজ আমায় হোটেলে দিয়ে আসবে। জলি তখন বলে, ঠিক আছে, সমস্যা নেই, চলো আমি পৌঁছে দিয়ে আসছি। এবার যেতে যেতে জলি নিকিতাকে বলে, আচ্ছা তুমি জানো তো আমি তোমার জন্য কত কেয়ার করি, তাই বলছি আমায় যখন প্রয়োজন হবে ডেকে নিও, বুঝলে? নিকিতা তখন বলতে থাকে, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি জলি? জলি বলে, সেটা তো তোমাকেই ডিসাইড করতে হবে, শেষবার আমরা একসাথে ছিলাম, তুমি তো আমায় বিশ্বাস করনি। নিকিতা বলতে থাকে, দেখো আমরা একে অপরের জন্য ঠিক না, এ ব্যাপারটা মেনে নাও। জলি বলে, হ্যাঁ আমি মেনেছি, তুমিও বিশ্বাস করে নাও আমি সব মেনে নিয়েছি। তো বোঝাই যায় তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, যেটা হয়তো ওয়ার্কআউট করেনি। যাক, তো নিকিতা বলতে থাকে, তো তুমি কি আমাকে সেই ব্রিজে নিয়ে যেতে পারবে যেখান থেকে লাফ দিয়ে ভাই মারা গিয়েছিল? জলি বলে, ঠিক আছে চলো। এবার নিকিতা সেই ব্রিজে এসে নিচে পানির দিকে তাকায়, আর তখনই সে তার ভাইয়ের ডুবে যাওয়ার ব্যাপারটা কল্পনা করতে থাকে, যে তার ভাই কতটা কষ্ট পেয়ে মারা গেছে। আর এসব দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। জলি তখন নিকিতাকে শান্ত করে আর বলে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, চলো ফরেন্সিক রিপোর্ট এসেছে, সেখান থেকে হয়তো কিছু জানা যেতে পারে। এবার নিকিতা আইআরসি অফিসে আসে। সেখানে নিকিতাকে একজন বলে, আমি তার পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি, তার মৃত্যু হয়েছে ডুবে যাওয়ার ফলে, এখানে কোনো ক্রাইম হওয়ার চান্সই পাওয়া যায়নি। নিকিতা এসব শুনে বলে, তাহলে এখন কি হবে? লোকটা বলে, হয়তোবা তারা কেস বন্ধ করে দিবে, নর্মাল অ্যাক্সিডেন্টাল ডেথ বলে। নিকিতা বলতে থাকে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল, সে একদম পারফেক্ট ছিল, তাহলে এরপরই কিভাবে এমন মৃত্যু হতে পারে? যদি কিছু তার সাথে হয়ে থাকতো তাহলে অন্তত আমাকে সে বলতো, আমি তো টের পেতাম। আচ্ছা ভাইয়া কোনো কেসের উপর কি কাজ করছিলেন? তখন টিনা নামের মেয়েটি বলে, আমার দেব তাকে নিয়েই কাজ করছিলেন, কিন্তু তার কেস ডিটেলস কারোর সাথেই সানাল শেয়ার করেনি। সে কে আর কি করে এই সম্পর্কে সানালই জানতো, অন্য কেউ না। এদিকে সেই আমার দেবকে দেখা যায়, সে একজন গুরু ছিল যার ভক্তের কোনো অভাব নেই। অনেকগুলো ভক্ত আমার দেব বলে তাকে সম্মান জানায়। আমার দেব এবার বসে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকে। সে বলে, আমি যখনই আপনাদের সামনে বসি আমি খুব অবাক হই, কারণ আপনারা এমন সমাজের যেখানে মানুষ কোনো কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিন্তু আপনারা সেই সমাজ থেকেই এখান পর্যন্ত এসেছেন শুধু আমার উপর বিশ্বাস করে। এটা কোনো বিদ্রোহ থেকে কম নয়, তাই আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে নিকিতা কিছু অদ্ভুত রকমের ছবি বের করে। এরপর সামারদেরকে জিজ্ঞেস করে, এই ছবিগুলো কি ওই কেসের সাথেই যুক্ত? সামার বলে, হ্যাঁ, এগুলো সানাল নিজের হাতে ড্র করেছিল। নিকিতা তখন বলতে থাকে, কিন্তু কেন সে এমন ছবি ড্র করেছে? খুবই অদ্ভুত। সামার বলে, আমার মনে হয় এই ড্রয়িংগুলোর কিছু তো কানেকশন আছে সানালের ডেথের সাথে। নিকিতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের আর কেমন কানেকশন? এদিকে আমার দেব বলতে থাকে, যে লোক আস্থাতে বিশ্বাস রাখে না সেই লোক সত্যিকেও সত্যি বলে স্বীকার করে না, কিন্তু কারো মানা বা না মানাতে না এই সত্যির পরিভাষা বদলে যাবে আর না আস্থার অস্তিত্ব বদলে যাবে। সে তো সর্বদা সেখানেই দাঁড়িয়ে থাকবে নির্ভয় সদা শক্তিশালী হয়ে। এই বক্তব্য শুনে সবাই হাততালিতে ভরিয়ে দেয় তাকে। এদিকে নিকিতাকে একটা রেকর্ডার দেয়া হয়, যেখানে কিছু রেকর্ড করেছিল সানাল। সানাল বলছিল, আমি তার কথাগুলো খেয়াল করিনি, তবে এখন আমি সব বুঝতে পারছি। আমি সত্য থেকে কত দূরে ছিলাম। আমার দেবের উপর যতগুলোই ইনভেস্টিগেশন চলছে আমি সবগুলোকে বন্ধ করতে যাচ্ছি। আমার দেব সত্যিই একজন অন্যরকম আধ্যাত্মিক মানুষ। আমার সব সায়েন্স থিওরি ভুল। নিকিতা, আমি তোকে সত্যি খুঁজতে বলেছি,
কিন্তু সত্যিই বড় মিথ্যারে। আর আম সরি, আমি তোকে মিথ্যার দিকে ঠেলে দিয়েছি। নিকিতা এই সব কিছু শুনে তাদেরকে প্রশ্ন করে যে ভাই কার সাথে রুমে কথা বলছিল। কৃষ্ণান বলে এটাই তো আসল রহস্য, কিন্তু এই রহস্য বের করেই বা কি হবে? সানাল তো আর ফিরে আসবে না। নিকিতা বলতে থাকে আমি একটা ক্লোজার চাই, আমি জানতে চাই ভাইয়ের সাথে সেই রাতে কি হয়েছিল। ভাইয়ের মৃত্যুর আসল কারণটা আমি জানতে চাই। আমার মনে হচ্ছে ভাইয়ের মৃত্যুর সাথে আমার দেবের ট্রুথ ফেথ ফাউন্ডেশনের হাত আছে, তাই আমি এটার ইনভেস্টিগেশন করব আর এর শেষ দেখে ছাড়বো। এবার আমাকে এটা বলো, আমার সাথে কি তোমরা আছো? তখনই সেখানে সামার, টিনা, কৃষ্ণানের মধ্যে কেউ হাত তোলে না, শুধু জলই হাত তোলে। কৃষ্ণান বলে আমরা তোমাকে যতটা পারি হেল্প করব, কিন্তু আমার দেব কোনো সাধারণ মানুষ নয়, সে খুবই পাওয়ারফুল, যে কোনো কিছু করতে পারে সে। টিনা বলতে থাকে নিকিতা, অনেক সময় আমরা যা চাই তা হয় না, তাই প্লিজ একবার ভেবে দেখো এদিকে পা বাড়ানোর আগে। নিকিতা তো তখন রেগে যায় আর বলে আমি তোমাদের করুণা চাই না আর সান্ত্বনাও চাই না, আমার সাপোর্ট চাই, পারবে দিতে? তারা সবাই তো তখন চুপ হয়ে থাকে। নিকিতা বলে আমরা আইআরসি কমিটিকে ওপেন করেছিলাম এরকম ফেক জালিয়াতি মিরাকেল ম্যানদেরকে এক্সপোজ করার জন্য, রাইট? তাহলে আজ তোমরা এভাবে গিভ আপ করে দিবে? কৃষ্ণান বলে তুমি সত্যি অনেক জেদি নিকিতা। নিকিতা বলে হ্যাঁ আমি জেদি, আর আমি খুব ভালোই বুঝতে পারছি তোমাদের কাছে আমার ভাইয়ের কি মানে ছিল, তাই তো আজ তার খারাপ দিনে তোমরা তার পাশে নেই। কৃষ্ণান বলে আমরা তোমার ক্ষতি হোক সেটা চাই না, তাই বলছি এরকম কিছু করার কথা ভেবো না। নিকিতা বলে আমি মৃত্যু নিয়ে কখনোই ভয় পাইনি আর পাইও না, তো তোমরা তোমাদেরটা বুঝতে থাকো, আমি আমার কাজ করতে যাচ্ছি। এই কথা বলেই নিকিতা সেখান থেকে চলে যায়। বাইরে জলি নিকিতাকে বলে তো এখন কি করবে ভাবছো? নিকিতা বলে তুমি কেন এসব করছো? তুমিও তো বাকিদের মতো পিছিয়ে যেতে পারতে, তাও আমাকে সাপোর্ট করতে চাইছো কেন? জলি তখন বলে তুমি কি সত্যিই জানতে চাও? নিকিতা বলে হ্যাঁ আমি জানতে চাই, আর আমি সিরিয়াস। আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলছি, আমরা কিন্তু আর এক হব না, আমি আর তোমার সাথে সম্পর্কে ফিরবো না, তাই সেরকম কোনো আশাও করো না। জলি বলে চিন্তা করো না, দুনিয়ায় সুন্দর মেয়ের অভাব নেই, আমি তোমার থেকে একটু কাইন্ডনেস আশা করছি, তার বাইরে কিচ্ছু না। নিকিতা তখন বলে সরি, আমি আসলে অনেক কিছু মাথায় নিয়ে ঘুরছি তো, তাই ভাবতে পারছি না কি বলছি না বলছি, কিছু মনে করো না, আমি সত্যিই দুঃখিত। জলি তখন বলে ঠিক আছে সমস্যা নেই, এবার কোথায় যাবে বলো তো? হোটেলে চলো। নিকিতা বলে না, আমি সেই পুলিশ স্টেশনে যাব যার কাছে ভাইয়ের কেসটা আছে, আমাকে আরো কিছু জানতে হবে। তো তারপরই জলি নিকিতাকে নিয়ে আসে ডিটেকটিভের কাছে। ডিটেকটিভ বলে আমি আপনাকে কেন অফিসিয়াল কেসের ডিটেলস বলবো, আপনি কি কোনো অফিসার? নিকিতা বলে না, আমি আসলে সানাল রয়ের বোন, আমি ওনার কেস সম্পর্কে সম্পূর্ণটা জানতে চাই। তো ডিটেকটিভ বলে আমি যতটা যা বুঝেছি তা হচ্ছে এটা একটা ক্লিয়ার কাট আত্মহননের কেস, তোমার ভাই নিজ ইচ্ছায় প্রাণ দিয়েছে। আমি বুঝতে পারছি এটা মেনে নেওয়া বা বিশ্বাস করা তোমার জন্য কতটা কষ্টের হবে, কিন্তু এটাই সত্য। এখানে খোঁজাখুঁজি করে কিছুই পাবে না, এখানে খোঁজার কিছু নেইও। তো নিকিতা এখানে তো কিচ্ছু পায় না তেমন, কারণ তারা এটাকে আত্মহননই ভাবে। এবার বাইরে যাওয়ার সময় জলি বলে কি ভাবছো, ডিটেকটিভ কি সত্যি বলছে, বিশ্বাস করবে তার কথায়? নিকিতা বলে অবশ্যই না জলি, এটা আত্মহনন হতেই পারে না, অসম্ভব। দেখো যদি কেউ আত্মহননই করত তাহলে গাড়ি সুন্দর করে রেখেও পানিতে ঝাঁপ দেওয়া যেত, কিন্তু এখানে তো ভাইয়ের গাড়ির আগে অ্যাক্সিডেন্ট হয়, তারপর পানিতে ভাইয়াকে পাওয়া যায়, তাহলে এটাকে কিভাবে আত্মহনন বলা যেতে পারে? কেউ আত্মহনন করলে নিশ্চয়ই আগে অ্যাক্সিডেন্ট করে তারপর পায়ে হেঁটে পানিতে ঝাঁপ দিবে না, তাই না? এটা তো একটা কমন সেন্স জলি, আমি নিশ্চিত এখানে অন্য কিছু রহস্য তো অবশ্যই আছে যা আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে। তো তারপরে নিকিতা আর জলি একটা জায়গায় বসে সানালের সেই রেকর্ড শুনতে শুরু করে, যেখানে সানাল বলছিল আজ আমার সামনে আমার দেব একটা মহিলার ডিপ্রেশন কিওর করলো, আর আজই সে আমাকে একটা ওয়ার্নিংও দিল। সে বলেছে আমি নাকি আগামী 3 দিনের মধ্যেই মারা যাব, আমার হাতে মাত্র 3 দিন আছে, আর যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে তার কথা শুনতে হবে। কিন্তু আমি তো একমাত্র সত্যকে শুনি আর সত্যকেই বিশ্বাস করি, তাই তার কথায় আমি পাত্তা দেইনি। আর আজ হচ্ছে আমার দেবের প্রেডিকশনের প্রথম দিন, সে আমার আত্মার শান্তির জন্য 3 দিন পরে একটা পুজো রেখেছে। এসব কি বুঝলাম না আমি, হয়তো এর মানে কিছুই না। যাক, তো কিছুক্ষণ পরই আর একটা রেকর্ড নিকিতা শোনে, যেখানে সানালের কণ্ঠস্বর বেশ ভয়ার্ত ছিল। সে বলছিল আজ হচ্ছে 2য় দিন, আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে, আমার বারবার ফিল হচ্ছে আমার আশেপাশে কেউ তো আছে, যেন কেউ আমায় ফলো করছে, কিন্তু কি সেটা? জলি এই রেকর্ড শুনে নিকিতাকে বলে বন্ধ করো, এটা সত্যিই খুব ভয় করছে। নিকিতা তখন জলিকে বলে আচ্ছা ঘরে যাই চলো। জলি বলে সেখানে গিয়ে কি মিলবে? নিকিতা তখন বলে আগে চলো, তারপর দেখছি। এবার নিকিতা সানালের রুমে আসে আর তার ভাইয়ের ল্যাপটপটা চেক করতে বসে, আর জলি চলে যায় সানালের সেই রুমে
যেখানে বসে বসে সানাল ছবি আঁকত, আর এই রুমেই সে রহস্য বের করার চেষ্টা করছিল 3 দিন ধরে। জলি তখন খেয়াল করে পুরো দেয়াল জুড়ে ভয়ঙ্কর কারো চেহারা এঁকেছে সানাল, আর হেল্প মি লিখে রেখেছে। সেই সাথে একটা নোটেও সে কিছু লিখেছে। দেয়ালে ওই ভয়ঙ্কর মুখের পাশেই সানাল লিখেছে, এটা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমায় কেউ বাঁচাও। তখন এটা দেখে জলি চিৎকার করে ডাকে নিকিতাকে। নিকিতা এসে বলে, এই সব কি? জলি বলে, দেখো এই সমস্ত কি করেছে সানাল, কিন্তু সে কিভাবে করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই নোটটাও পেয়েছি। নিকিতা তখন ওই নোটটা নিয়ে বেরিয়ে যায় রুম থেকে, আর জলিকে বলে, আমি ভাইয়ের ল্যাপটপে একটা মেয়ের ইমেল পেয়েছি। সে কিছু একটা প্যাকেজ ডেলিভারি করবে বলছিল, কিন্তু ভাইয়া হয়তো বা সেটা রিসিভ করতে পারেনি। আমাদেরকেই সেই প্যাকেজটা রিসিভ করতে হবে। জলি বলতে থাকে, কিন্তু এখন তো সব বন্ধ থাকবে, তাই কাল রিসিভ করতে হবে। এরপরে নিকিতা বাইরে থেকে তার ভাইয়ের বাড়িটা দেখে বেশ ইমোশনাল হয়ে যায়। আর তখনই দেখা যায় আড়াল থেকে একটা ছেলে নিকিতাকে ফলো করছে, কিন্তু সেটাকে তা তো পরেই জানা যাবে। এরপরে জলি নিকিতাকে হোটেলে পৌঁছে চলে যায়। নিকিতা হোটেলে আসার পরই তাকে ম্যানেজার বলে যে আমাদের হোটেলে মরিস নামের একটা পেট আছে, তাকে পেলে হ্যালো বলে দিবেন, আবার ভয় পাবেন না। নিকিতা বলে, ও শিওর। এবার নিকিতা তার দরজাতেই সেই পেটটা পেয়ে যায় আর তাকে হ্যালো বলে, তাকে আদরও করতে থাকে। এমনকি সে তো তাকে তার রুমের ভেতরেই নিয়ে আসে। এরপর সে তার ভাইয়ের রুম থেকে আনা কিছু জিনিস বের করে দেখছিল। তারপরে নিকিতা তার ভাইয়ের রেকর্ড শুনতে বসে, যেখানে সানাল বলছিল, আমি রাতভর ঘুমাতে পারিনি, এমন মনে হচ্ছিল যেন কেউ আমাকে প্রতিনিয়ত দেখে যাচ্ছে, আমায় ফলো করছে পদে পদে, আর তার সাথে এই আঁচড়ের শব্দ আমার কান ঝালাপালা করে দিচ্ছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। সে সত্যিই বলেছিল, তার বলা কথা সত্যি হয়ে যাচ্ছে যে সে আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দিবে না, আমায় মেরে ফেলবে। তো এইসব শুনে ভয় নিকিতা রেকর্ডই অফ করে দেয়। নিকিতা শুধু কনফিউজড হয়ে যাচ্ছিল তার ভাইয়ের রেকর্ড শুনে। সে বুঝতে পারছিল না এটা কি আসলেই কোনো অলৌকিক কিছু, কিন্তু কিভাবে সে এই সব বিশ্বাস করবে সেটাও তো অসম্ভব। তাহলে তার ভাইয়ের এই রেকর্ডের পেছনের আসল রহস্যটাই বা কি হতে পারে? এইসব চিন্তায় চিন্তায় নিকিতার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সে কোনোভাবেই কোনো ঘটনাকে মিলাতে পারছিল না। তো এবার নিকিতা সেই বিড়াল পেটটাকে রেখে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। সে সার্চ করে আমার দেবকে নিয়ে, যেখানে তার ফাউন্ডেশন ট্রুথ ফেইথ দেখতে পায় সে। নিকিতা তখন জলিকে কল করে বলে, কাল আমায় 7টায় পিক করতে আসো, আমরা আমার দেবের সাথে দেখা করতে যাব। লেট করবে না, কারণ এটা সত্যিই গুরুত্বপূর্ণ। জলিও বলে, ওকে, আমি চলে আসব। তো পরদিন সেই মতোই জলি আর নিকিতা চলে আসে আমার দেবের ফাউন্ডেশনে। এসেই বসে বসে তার কাজ দেখতে থাকে। সেখানে আমার দেবের সাথে দেখা করতে একজন প্যারালাইজড লোককে আনা হয়। ছেলেটাকে আমার দেব প্রশ্ন করে, তুমি কি চাও? ছেলেটা বলে, আমি আবারও বলতে চাই গুরুদেব, আমাকে চলতে সাহায্য করুন। আমার দেব তখন জিজ্ঞেস করে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমার মধ্যে কি অদ্ভুত শক্তি আছে? আমার মধ্যে কিচ্ছু নেই, বরং তোমার মধ্যেই সব শক্তি আছে, আর সেই শক্তি বেরিয়ে আসবে যখন তুমি শক্তিটা মানবে। তোমার পা কেউ একজন ধরে রেখেছে, আর সেটাকে তুমিও জানো আর আমিও জানি। কি জানো? তো বলো, কি এমন করেছো যার জন্য কেউ তোমার পা ধরে রেখেছে? বলো কি করেছিলে? ছেলেটা তখন ভয়ে ভয়ে বলে, আমি আসলে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম, আমার সাথে আমার বন্ধুও ছিল, আর তখনই অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আমার দেব জিজ্ঞেস করে, স্বপ্নে কি দেখো? ছেলেটা জানায়, তাকেই দেখি, সেই মুখ দেখি, যখন সে আমায় বারবার বলছিল ধীরে ধীরে গাড়ি চালাতে, কিন্তু আমি শুনিনি, আর এরপরই সে মারা যায়। আমার দেব তখন উঠে হাত দিয়ে ইশারায় কিছু দেখিয়ে দেয় আর বলে, এই কি সেই বন্ধু? ছেলেটা তো ভয় পায়, আর আমার দেব বলে, আসো আর বন্ধুর কাছে ক্ষমা চাও। যদি নিজের পায়ে হাঁটতে চাও তাহলে এখনই তার কাছে মাফ চাও। তো ছেলেটা মাফ চাইতেই মাফ পেয়ে যায়, আর সে নিজের পায়েও দাঁড়াতে পারে। আমার দেব বলে, এখন তুমি মুক্ত। নিকিতা তখন বাইরে আসে, এসেই জলিকে বলে, এই সব মিথ্যা, আর ওই ছেলেটা একজন অভিনেতা। আমি নিশ্চিত টাকা নিয়ে আমার দেব তাকে এখানে এনেছে। এইসব কি তার পরিকল্পনা? জলি বলে, তুমি কিভাবে এত নিশ্চিত বলো তো? নিকিতা বলে, এটা আমার বিশ্বাস জলি, যদি দুনিয়ার সবার চিকিৎসা এইভাবে হয়ে যেত তাহলে মেডিকেল সায়েন্সের কি প্রয়োজন বলো? তখনই সেখানে একজন আশ্রমের মহিলা আসে আর বলে, জলি এবং নিকিতা আপনাদেরকে আমার দেব ডাকছেন। জলি তখন অবাক হয়ে নিকিতাকে বলে, আমাদের নাম কিভাবে জানলো? নিকিতা বলে, কিভাবে আবার? আজকাল কারো নাম জানা বড় ব্যাপার না, চলো তো এখন। তো আমার দেব তাদেরকে দেখে বলে, আমার আশ্রমে আপনাদেরকে স্বাগতম।
আপনারা কি জানেন মানুষ আর গাছের মধ্যে তেমন কোনো তফাৎ নেই? গাছও মাটিতে বিলীন হয় আর মানুষও সেখানেই বিলীন হয়। সংসার জীবন একটা ভ্রম, কারণ সবাইকেই একদিন না একদিন এই সংসার জীবন ছেড়ে পরপারে পাড়ি জমাতে হবে। নিকিতা এসব শুনে বলে, তো আপনি সেই ছেলেকে সত্যি দিয়ে ঠিক করেছেন নাকি ভ্রম দিয়ে? অমরদেব বলে, সত্যর ভ্রম দিয়ে। আমরা সবাই আমাদের নিজ নিজ সত্য খুঁজতে থাকি, সেই ছেলেটাও, আপনিও আর আমিও। অর্ধেক সত্য তো আমাদের সামনেই থাকে, কিন্তু সম্পূর্ণ সত্যর জন্য আমরা ঘুরতে থাকি, খুঁজে যাই। তো আপনি কেন রেগে আছেন বলুন তো? পুরো সত্য না পাওয়ার জন্য নাকি ওই ছেলেটার ঠিক হয়ে যাওয়ার জন্য? নিকিতা বলে, তা আপনার তো সব জানার কথা, আপনি তো অন্তর্যামী, তাই না? অমরদেব তখন হাসে আর বলে, বাহ, কথা তো ভালোই জানেন। তো এখন আপনি এটা জানতে চাইছেন যে আমি এসব কিছু কিভাবে জানি? আসলে আমি এসব জানি না, বরং আমাকে জানানো হয়। যেমন আপনাদের কমিউনিটিরা বলে, আস্থা বলতে কিচ্ছু হয় না, সত্যকে খোঁজো, সত্যই হয় সব। এখন আপনি যেহেতু এখান পর্যন্ত এসেছেন, তখন আমি এটা জানতে উৎসুক আপনি আমার মধ্যে কি দেখেছেন। নিকিতা বলে, আমার ভাই সানালের হত্যাকারীকে, সেই লোক যে আমার ভাইকে অভিশাপ দিয়ে বলেছে সে 3 দিনের মধ্যেই মারা যাবে, আর ঠিক তার বলা অনুযায়ী 3 দিন পরই আমার ভাই মারা যায়। অমরদেব বলে, অদ্ভুত ব্যাপার তো, তুমিও কি অভিশাপ বদদোয়াতে বিশ্বাস করো? কিন্তু তোমার বইয়ে তো লেখা আছে এসব বলতে কিছুই হয় না, সব কুসংস্কার। তাহলে? নিকিতা বলে, আমার সম্পর্কে রিসার্চ তো ভালোই করেছেন, কিন্তু এত জলদি আপনি থেকে তুমিতে চলে আসবেন এটা আশা ছিল না আমার। মনে হচ্ছে আমি ঠিক ধরতে পারছি। অমরদেব বলে, অনেক বড় দোষারোপ দিচ্ছ। অন্ধকারে তীর চালাতে চাইলেও তীর চালানো শিখতে হয়, না হলে ক্ষতি আমাদের চিন্তার বাইরে হয়ে যেতে পারে। নিকিতা বলে, আমার যা ক্ষতি হওয়া তা তো হয়েই গেছে, এখন আমি তীর মারার অপেক্ষাতে আছি। অমরদেব তখন বলতে থাকে, তুমিও তোমার ভাইয়ের পথেই চলছো। সে তো এইসব করতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে আর পরবর্তীতে মারাই গেছে, আর এখন তুমিও নিজের শেষ ডেকে আনছো। ব্যাপারটা ভালো হচ্ছে না। নিকিতা তখন রেগে মেগে বলে, 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যেই আমি আপনার আসল চেহারা সবার সামনে নিয়ে আসব। আপনার সত্যি আমি টেনে হিচড়ে বের করব, তারপর দেখব ইতিকার হবে। এই কথা শুনেও অমরদেব বেশ শান্তভাবেই বলে যে, তত সময় তো নেই তোমার কাছে, 3 দিন, মাত্র 3 দিন রয়েছে তোমার কাছে। এই কথা বলেই অমরদেব চলে যায়। নিকিতা তো একটুও তার কথায় পাত্তা দেয় না, কিন্তু জলি তো এসব শুনে বেশ ভয় পেয়ে যায়, কারণ সানালের সাথে কি হয়েছে সবাই জানে। এখন নিকিতাও 3 দিনের ওয়ার্নিং পেয়েছে। এখন না জানি অমরদেব নিকিতার সাথে কি করবে। তাই জলি সেখান থেকে ফিরেই নিকিতাকে বলে যে, এসব কি করলে নিকিতা? তুমি সত্যি অতিরিক্ত করো, বুঝলে? আরে কি দরকার ছিল তাকে হুমকি দেওয়ার? সে অমরদেব, সে মারাত্মক পাওয়ারফুল নিকি। আমি বলছি প্লিজ তুমি তার কাছে গিয়ে মাফ চেয়ে নাও, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তো জলির কাছ থেকে এই সব কিছু শুনে নিকিতা বলতে থাকে, এই কারণেই আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমি হচ্ছ একটা ভীতু কাপুরুষ। জলি বলে, আমি কাপুরুষ না নিকি, আমি প্র্যাকটিক্যাল। আমি বেঁচে থাকতে চাই, আর এটাও চাই যাতে তোমার কোনো ক্ষতি না হয়। সে তো তোমাকে 3 দিনের আলটিমেটাম দিল, বুঝতে পারছো কি বলেছে সে? নিকিতা বলে, দেখো তুমি কি আমার সাথে থাকবে কিনা সেটা বলো। জলি বলে, হ্যাঁ তা তো থাকবো, মরতে মরতে হলেও তোমাকে আমি সাপোর্ট করব, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হয়ে যাক। তাই বলছি যা করছো একটু ভেবে চিন্তে করো। নিকিতা তখন বলে, দেখো আমি জানি আমি কি করছি, আমি সত্যি ভাইয়ের সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই ভাইয়ের মৃত্যুর রহস্যটা আসলে কি ছিল। তো এবার তারা কুরিয়ার থেকে সেই প্যাকেজটা রিসিভ করে, তখনও তাদের পেছনে সেই লোকটা ফলো করছিল। নিকিতা আর জলি এরপর একটা জায়গায় গিয়ে বসে আর সেই পার্সেলটা ওপেন করে। দেখা যায় সেখানে তো একটা বই ছিল, তবে এই বইটা খুবই অদ্ভুত। কিছু ছবি আর লেখা ছিল যা নিকিতা বুঝতে পারে না, কিন্তু সেখানে সেই ছবিটা তারা পায় যা সানাল তার দেয়ালে এঁকেছিল। এবার নিকিতা এই প্যাকেজ সেন্ডার ফ্রেয়া নামের সেই মেয়ের সাথে দেখা করতে চলে যায়। তারা ফ্রেয়াকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে আসে, তারপরই হাঁটতে শুরু করে ম্যাপ অনুযায়ী, আর জঙ্গলের মধ্যে একটা বাড়ি তারা খুঁজে পায়। এটাই ছিল সেই ফ্রেয়ার বাড়ি। নিকিতা ফ্রেয়ার দরজা এসে তাকে ডাকে, কিন্তু কোনো সারা শব্দই তারা পায় না। তাই তারা পেছনের একটা দরজা খুলে রুমে চলে আসে। সেখানে নিকিতা একটা ছবি পায় ফ্রেয়ার। ছবিতে রক্তের ছোপ ছোপ দাগ ছিল, আর রুমের মধ্যে খুবই বাজে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। সেখানে নিকিতা ঠিক তার ভাইয়ের রুমের মতনই কিছু একটা দেখতে পায়। দেয়ালে আঁকা ছিল অনেক কিছু। নিকিতা তখন সেই সব কিছুর ভিডিও করে। সেই সময় জানালা দিয়ে বাইরে সে ফ্রেয়াকেও দেখতে পায়। নিকিতা আর জলি তখন তার সাথে কথা বলতে যায়, কিন্তু ফ্রেয়ার অবস্থা খুবই খারাপ ছিল। দেখেই মনে হচ্ছিল সে মানসিকভাবে অসুস্থ। ফ্রেয়া তো তাদের দুজনকে দেখেই কিছু একটা বলে আর চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। আর সেখানে তো সে তার পালিত কুকুরকেও মেরে ফেলেছিল, আর সেটারই গন্ধ আসছিল ঘরের ভেতর
থেকে। তো শ্রেয়া যখন পালাতে থাকে জলি আর নিকিতাও তার পেছন পেছন যায়। শ্রেয়া তখন তাদের দিকে চাকু তাক করে যে নিকিতারা তার কাছে গেলেই সে আক্রমণ করবে। নিকিতা তো বারবার বলছিল, আমি তোমার শত্রু না, সানাল আমার ভাই ছিল আর আমি এসেছি তোমার সাথে কথা বলতে, প্লিজ আমার সাথে কথা বলো। শ্রেয়া তো তখনই নিকিতার পেছনে কাউকে একটা দেখে আর তখনই সে নিজেই নিজের গলা কেটে ফেলে। নিকিতাও তখন পেছনে তাকায় কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তাকে জলি তখন টেনে টুনে গাড়িতে বসায় আর সেখান থেকে বেঁচে পালায়। জলি নিকিতাকে অনেক বকাবকি করে আর বলে, দেখলে তো চোখের সামনে সে মারা গেল, দেখো নিকিতা মানুষ মরছে। শ্রেয়া, সানাল, এখন কি তুমি বা তারপর কি আমি? আর কি চাও? কত মৃত্যু চাও তুমি? প্লিজ এই জেদ ছেড়ে দাও আর এইসব বন্ধ করো, আমি আর এসবে নেই, আমি চলে যাচ্ছি। এই বলেই জলি চলে যায়। নিকিতা তো এবার বসে পড়ে সেই বইটা দেখতে। তখনই সে ওই বইটা থেকে একটা মেমোরি কার্ড খুঁজে বের করে আর সেটা ওপেন করে দেখে সেখানে তো শ্রেয়ার একটা ভিডিও করা ছিল। শ্রেয়াকে আমারদেবের আশ্রমে স্পাই ক্যামেরা দিয়ে পাঠিয়েছিল সানাল। শ্রেয়া বলছিল, আমি তোমার কথা মতো এখানে এসেছি, আমারদেবকে দেখে খুবই বুদ্ধিমান লোক মনে হচ্ছে, কিন্তু এখানে যত দিন যাচ্ছে আমার অদ্ভুত ফিল হচ্ছে যেন এটা একটা কাল্ট। এখানে মানুষের থেকে ভূতের প্রভাব আমারদেব ঠিক করছে। তার অনুসারীরা বলছে আমারদেবের সব ম্যাজিক মিরাকেল নাকি এই বইতে আছে। তো এই এতটুকু ভিডিও দেখেই নিকিতা থেমে যায়, কারণ বাইরে তখন কিছু একটা শব্দ হচ্ছিল। তাই নিকিতা উঠে সেটা চেক করার জন্য বাইরে আসে, কিন্তু সেখানে তো সে কিছুই পায় না। তাই সে দ্রুত রুমে এসে রেডি হয়ে নেয় আর জলিকে কল করে বলে, আমি শ্রেয়ার বাড়িতে যাব, আমি নিশ্চিত সেখানে কিছু না কিছু পাবো, আর আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে কল করেছিলাম এত দূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য যখন আমার পাশে কেউ ছিল না। তো নিকিতা আসে শ্রেয়ার বাড়িতে, সেখানে সে ফিল করছিল কেউ তো আছে আশেপাশে। সে এবার শ্রেয়ার বাড়ির উঠানে একটা মাটি খোঁড়া জায়গা দেখে, তখন সেও সেটা খুঁড়তে থাকে আর দেখে একটা লিকুইড আছে এখানে। আর এটার কথা শ্রেয়ার ভিডিওতে বলা ছিল যা শ্রেয়া কালেক্ট করেছে আমারদেবের ফাউন্ডেশন থেকে। নিকিতা তখন সেটা নিয়ে রুমে চলে আসে আর বাইরে থেকে দেখে একটা রাক্ষসের মতো কিছু মাংস খাচ্ছে। এটা দেখেই তো নিকিতা ভয় পেয়ে যায় আর হঠাৎ একটা জিনিস পড়ে যায়। সেই শব্দই রাক্ষসটা পেয়ে গেলে সে নিকিতার পিছু করতে থাকে। নিকিতা আসলে জানে না সে সত্য না মিথ্যা দেখছে, কিন্তু ভয় পেয়ে সে পালাতে থাকে। সে পালাতে গিয়ে বেশ কয়েকবার পড়েও যায় মাটিতে, কিন্তু তাও সে পালায়। আর এক পর্যায়ে সেখানে গাড়ি নিয়ে চলে আসে জলি। নিকিতাও তখন জলদি গাড়িতে উঠে পড়ে আর তাকে দ্রুত গাড়ি চালাতে বলে। সেও তখন বারবার সানালের মতো পেছনে তাকাচ্ছিল। তো জলের পর গাড়ি চালিয়ে শহরে চলে আসে আর বলে, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? নিকিতা বলে, আমি তাকে দেখেছি, সেই অদ্ভুত প্রাণী। জলি বলে, কি, কোথায়? আমি তো কিছুই দেখিনি। নিকিতা বলে, আমি দেখেছি, আমি সত্যিই দেখেছি। জলি বলে, নিকিতা শান্ত হও, কিচ্ছু নেই। এরপরই হোটেলে পৌঁছে জলি নিকিতাকে বলে, কি হয়েছে বলো তো? নিকিতা বলে, আমি সত্যিই জানি না। জলি তখন বলে, দেখো এভাবে তুমি একা কোথাও যেতে পারো না, এটা তোমার জন্য একদম সেফ না। নিকিতা তখন বলে, হ্যাঁ বুঝেছি, আর যাব না। এবার পরদিনই নিকিতা সেই লিকুইড নিয়ে আসে টিনা, কৃষ্ণান আর সামারের কাছে। সে তাদেরকে বলে, এই লিকুইড আমি শ্রেয়ার কাছ থেকে পেয়েছি, এটা দিয়েই হয়তো আমারদেব লোকদেরকে কন্ট্রোল করে। এটা প্রমাণের জন্য কিছু সলিউশন মেশায় তারা, কিন্তু সেটার রং পরিবর্তন হয় না। তার মানে এটার মধ্যে এমন কিছু নেই যার দ্বারা মানুষকে কন্ট্রোল করা যাবে। তারা আসলে এমন কোনো মাদকের কথাই সন্দেহ করছিল, কিন্তু না, সেরকম কিছুই হয় না। তো নিকিতা সেখানে সেটা প্রমাণ করতে পারে না। ট্রিনা আর কৃষ্ণান বলে, এবার তো প্রমাণ হলো তুমি ভুল নিকিতা, তাহলে প্লিজ এই কেসের পেছনে আর সময় নষ্ট করো না, এসব এখন বন্ধ করো, ছেড়ে দাও এসব নিকিতা। নিকিতা বলে, আমি কিভাবে এসব ছাড়বো? সানাল আমার ভাই ছিল টিনা, আমি তার মৃত্যুর রহস্য বের করব না কেন? তখনই সেখানে ডিটেকটিভ আসে শ্রেয়ার মৃত্যুর ব্যাপারে নিকিতা আর জলিকে নিতে, কারণ তাদেরকে সেখানে দেখা গেছে, কিন্তু ওয়ারেন্ট না থাকায় তাদেরকে ভালো করে বলে পুলিশ স্টেশনে আসতে, জিজ্ঞাসাবাদ করবে। নিকিতা আর জলি তখন তার কথায় গাড়িতে উঠে পড়ে, কিন্তু জলি দেখে এই লোকটা পুলিশ স্টেশনে না গিয়ে উল্টো তাদের নিয়ে আসে আমারদেবের ফাউন্ডেশনে। আমারদেব তখন তাকে থ্যাঙ্কস জানায় আর অফিসারও চলে যায়। সেরপর নিকিতাকে বলে, ভালো হয়েছে তার সাথে পরিচয় হয়েছে, সে খুব সৎ অফিসার। নিকিতা বলে, হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, এতই সৎ যে আমাদের পুলিশ স্টেশনে না নিয়ে এখানে নিয়ে এসেছে ইনভেস্টিগেশন করতে। নিশ্চয়ই তার পকেটে টাকা আপনার ব্যাগ থেকেই যায়। আমারদেব বলে, সে আমার ভক্ত, তার ভক্তির মধ্যে শ্রদ্ধা আছে। নিকিতা বলে, আমরা দুজন তো আপনার ভক্ত না, তাহলে আমাদেরকে কেন ডেকে পাঠালেন? আমারদেব বলে, শ্রেয়া সে কিছুদিন আগে এখানে আসলো, তারপর না জানি কি হলো, আর বই যদি তার লাগতো তাহলে আমাকে বললেই হতো, চুরি করার কি প্রয়োজন ছিল? তখনই দেখা যায়
যেই বইটা ফ্রেয়ার থেকে নিকিতা পেয়েছিল সেটা ইতিমধ্যেই চুরি করে আবারও ফেরত এনেছে আমার দেব। নিকিতা বলতে থাকে, আমি তো সেটাই ভাবছি, আপনি চুরির জন্য পুলিশ অভিযোগ করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি সেই বই নিজে আবার চুরি করিয়ে ফেরত আনলেন। কিন্তু কেন? আমার দেব বলে, রাগ সব জায়গায় দেখাতে নেই। যাই হোক, আমি শুনেছি ফ্রেয়ার মৃত্যুতে আপনাদের দুজনের নাম এসেছে, তাই আমি ভাবলাম আপনাদের কিছু হেল্প করে দেই। নিকিতা বলে, আপনি আমাদের কিভাবেই বা এই ব্যাপারে হেল্প করবেন? আমরা তো কিছুই করিনি, কারো খুনও করিনি। তাহলে? আমার দেব বলে, এরকম আপনার মনে হয়, কিন্তু বাকিদের নয়। বাকিরা আপনাদেরকে অপরাধী মনে করছে। নিকিতা বলে, আপনি ভাবছেন আপনি আমাকে চেনেন, আমিও আপনাকে এতদিন ভালোই চিনেছি। একজন সাধারণ মানুষ এই শহরে এসেই মিরাকেল হল বানিয়েছে, তার তো অবশ্যই কিছু না কিছু কাহিনী আছে। আমার দেব বলে, সেই একই কথা, আপনার এই আচরণের জন্য অভিশাপ আপনার পিছু ছাড়বে না। নিকিতা বলে, আপনার অভিশাপে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে কিচ্ছু করতে পারবে না আপনার অভিশাপ। আমার দেব তখন নিকিতাকে বলে, এই যে এইসব কথার জন্যই আপনাকে শয়তান মাফ করবে না, আর ছাড়বেও না। নিকিতা তখন শয়তানের ছবির দিকে তাকায় আর জলিকে বলে, জলি চলো, আমাদের এখান থেকে যেতে হবে। এ কথা বলেই সে জলিকে নিয়ে দ্রুত বেরিয়ে আসে। তারপরই সে হোটেল রুমে এসে ফ্রেয়ার ভিডিও আর ছবি আবারও দেখে আর টিনাকে কল করে। সে টিনাকে বলে, আমি কিছু ছবি পাঠাবো, প্লিজ এগুলোর কোডগুলো দেখে আমাকে বলবে যে এটা কিসের ক্লু। টিনা বলে, তুমি আসলেই জেদি। আচ্ছা ঠিক আছে, পাঠাও, আমি দেখছি। এবার টিনা সেগুলো দেখার পরই নিকিতাকে কল করে আর বলে, আমি দেখেছি এগুলো একটা লোকেশনের কোড, একটা শুনশান জায়গা যেখানে লোকজনের আসা যাওয়া নেই। কিন্তু নিকিতা প্লিজ, যাই করো সাবধানে করো, আমি জানি না তুমি কি করবে, তাই আমার চিন্তা হচ্ছে। নিকিতা বলে, চিন্তা করো না, আমি খেয়াল রাখবো নিজের। এবার নিকিতা লোকেশন অনুযায়ী সেই বাড়িতে এসে পৌঁছায়। জলি আর নিকিতা একসাথে বাড়ির ভেতর আসে, সেখানেও একই রকম কিছু লিকুইড পায়। জলি তখন নিকিতাকে সাবধানে চেক করতে বলে। নিকিতা আর জলি এবার আলাদা হয়ে পুরো বাড়িটা চেক করতে থাকে। বেশ ভয়ে ভয়ে নিকিতা একটা রুমে প্রবেশ করে। সেখানে খুঁজতে খুঁজতে সে আরেকটা রুমে আসে, যেখানে সে অনেকগুলো কঙ্কাল দেখে আর সেই রাক্ষস শয়তানকে দেখে যে মানুষের মাংস খাচ্ছিল। নিকিতা তো এটা দেখা মাত্রই পালাতে থাকে। অনেকভাবে সে চেষ্টা করে পালাতে, কিন্তু ওই রাক্ষস তাকে বারবার খুঁজে নিচ্ছিল। এক পর্যায়ে সে তাকে আঁচড় কাটে আর নিকিতা সেখানেই বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরপরই জলি এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে আমার দেবের কাছে। আমার দেবকে জলি হাতে পায়ে ধরে বলে, স্যার প্লিজ, আম সরি, নিকিতার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আপনি প্লিজ তাকে বাঁচিয়ে দিন, তাকে অভিশাপ মুক্ত করে দিন। আমার দেব বলে, ওই শয়তান নির্দোষকে কিছু করে না, তাই আপনি সেফ। তবে নিকিতা আমার শক্তির অপমান করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, আমি তো এখানে কিছু করতে পারবো না। জলি বলে, আমি কথা দিচ্ছি নিকিতা আর এই সব কিছু করবে না, এইবারের মতো তাকে মাফ করে দিন স্যার। আমার দেব বলে, আমি কি করব, সময় কম। জলি বলতে থাকে, আমি করব, আপনি না পারলে আমাকে বলুন, বলুন কি করতে হবে। আমার দেব বলে, একটা উপায় আছে, আপনাকে একটা প্রাণীর বলি দিতে হবে, তারপর গিয়ে নিকিতা তার প্রাণ রক্ষা পাবে। নিকিতা তো সাথে সাথে আমার দেবের গলায় চাকু ধরে আর বলে, কি করেছিস তুই আমার সাথে? আমার দেব বলে, হ্যাঁ, শয়তানের মতো খুন করে ফেলো, তাহলে তুমিও শয়তান হয়ে যাবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু অভিশাপ আর যাবে না, আমার প্রতি আমার ভক্তের আস্থাও কমবে না, তোমার মতো হাজারটা নাস্তিক আসবে যাবে, কিন্তু আমার কিছুই করতে পারবে না। নিকিতা এরপর বাইরে এসে জলিকে রেগে মেগে বলতে থাকে, তোমার সমস্যা কি, আমায় এখানে কেন আনলে? জলি বলে, তুমি বেহুশ ছিলে, তখন আমার যা ঠিক লেগেছে আমি তাই করেছি, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। নিকিতা তখন বলে, তুমি আসলে বোঝো না, এটাই তো সমস্যা, আমাকে এই লোক কি ঠিক করবে? হ্যাঁ, সে তো একটা ভণ্ড ক্রিমিনাল। জলি বলে, চুপ করো, আর বেশি দূর যেও না, কেন তো অবসেসড হয়ে গেলে এই কেস নিয়ে, ছেড়ে দাও না আর স্বাভাবিক লাইফে ফিরে আসো, এইসব করে তো আর সানাল ফিরবে না, তাই না? এই কথা শুনেই তো নিকিতা তাকে এক থাপ্পড় দিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে হোটেলে। সেখানে সে তার বিড়ালটাকে দেখে আর নিজের ভাইয়ের ছবি দেখে কাঁদতে শুরু করে। ওই সময় নিকিতার মাথায় ঘোরে আমার দেবের কথা, যে একটা প্রাণীর বলি দিতে হবে। নিকিতাও তখন পাগলের মতো ওই বিড়ালকে মারতে শুরু করে, কিন্তু বিড়ালটা তখন পালিয়ে যায় আর নিকিতাও বেহুশ হতে হতে উপর থেকে সেই সলিউশনের বোতলটা ফেলে দেয় তার ব্যাগের উপর। আর ঠিক তখনই খেয়াল করা যায় ব্যাগের কালার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নিকিতার সন্দেহ হয়তোবা সঠিক ছিল। এই সব কিছু আমার দেব কোনো একটা মাদকের মাধ্যমে করছে, আর সেই মাদক হয়তো কোনোভাবে নিকিতার ব্যাগে লেগেছিল। এদিকে জলি বসে বসে তার ভিডিওগুলো দেখতে থাকে। তখনই সে কাউকে দেখে তাদের ভিডিওতে, যে তাদের উপর নজর রাখছিল। তখনই তার মনে পড়ে ফ্রেয়া কিছু একটা বলছিল যখন তাদের সাথে ফ্রেয়ার দেখা হয়েছিল, আর সেটা ট্রান্সলেট করলে হয় কোন একটা মাদকের গন্ধ বা এসেন্স। জলি এটা দেখার পরে উঠে চলে যায়
আর নিকিতাকে নিয়ে আসে আমার দেবের কাছে। জলি তো এসেই সরি বলতে থাকে আর আমার দেবকে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ নিকিতাকে বাঁচিয়ে নিন, আমরা ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। সেখানে উপস্থিত সবাই তো আমার দেবকে রিকোয়েস্ট করতে থাকে। আমার দেব তখন বলে আপনারা না বললেও আমি ওনাকে হেল্প করতাম। তো নিকিতা সত্যি দেখার পর, শয়তান দেখার পর এবার আমার প্রতি নিজেকে অর্পণ করবে তো, নিজের ভুল মানবে তো? নিকিতা বলে হ্যাঁ আমি মানছি যে সানাল ঠিক ছিল আর আপনি একটা ফ্রড। এরপর সে বলতে থাকে আমি মানছি যে তুমি তোমার ভক্তদেরকে ধোকায় রেখে টাকা ইনকাম করছো, আর যখন সানাল আর আমার মতো লোকেরা তোমার পথে বাধা হয় তখন তাদের সাথে কি হয় আমি সেটাও জানি। আর তোমার ফিউচারও আমি জানি। বেঁচে থাকা জীবন জেলেই কাটাবে তুমি। তোমার সিক্রেট আউট হয়ে গেছে। তুমি একটা হাইব্রিড প্ল্যান থেকে হ্যালোজেনিক মাদক বানিয়েছ, তারপর যেখানে পেরেছ সেখানেই ওই রাক্ষসের ছবি দেখিয়ে দেখিয়ে বলে বলে সেই লোকেদের মাথায় ভ্রম তৈরি করেছ, যাতে করে ওই ব্যক্তি যখনই হ্যালোসিনেট করবে তখনই সে ওই ভয়ঙ্কর রাক্ষসকেই কল্পনা করবে। আর এই ভ্রমের রাক্ষসের মাধ্যমে তারা নিজেদের প্রাণই নিয়ে নিবে। আর ঠিক এমনটাই হয়েছে সানাল আর ফ্রেয়ার সাথে। এরপর সে বলতে থাকে সেদিন তুমি আমাদেরকে দেখা করার জন্য ডাকলে আর খুব চালাকির সাথে সেই মাদক আমার ব্যাগে লাগিয়ে দিলে। তারপর আমি যখন যখন সেটা টাচ করেছি তখনই ওই রাক্ষসকে কল্পনা করেছি, অর্থাৎ হ্যালুসিনেট করেছি আমি। কিন্তু ফ্রেয়া জানতো যে তুমি মাদকের সাথে সাথে সেটার একটা অ্যান্টিডটও বানিয়েছিলে, আর যা ফ্রেয়া লুকিয়ে রাখে মাটির নিচে সেই অ্যান্টিডটও আমি পেয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জলি সেই মাদকের ব্যাপারে জানার পরই নিকিতার রুমে যায় আর তাকে বেহুশ দেখে সেই অ্যান্টিডটটা তাকে খাইয়ে দেয়, আর সাথে সাথে নিকিতা সুস্থ হয়ে যায়। এরপরই তারা প্ল্যান করে এখানে আসে। নিকিতার পর আমার দেবকে বলে এখন আপনার এই চমৎকারের সম্পর্কে সবাই জেনে গেছে যে কিভাবে আপনি ধোঁকাবাজি করে মানুষকে খুন করছিলেন আর টাকা আত্মসাৎ করছিলেন। আমার দেব বলে ভালোই তো ইনভেস্টিগেশন করেছো তুমি, তাহলে এখন নিজের ভাইয়ের সম্পর্কেও কিছু জেনে নাও। সানাল আমাদের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল, তাই তোমার মতো তোমার ভাইকে পথ থেকে সরানো জরুরি হয়ে যায়। তাই লুকা তার ইনহেলারের মধ্যে কৌশলে মাদক দিয়ে দেয়। তারপর তো সব তুমি জানোই। এখন তুমি ভালোই চেষ্টা করেছো, কিন্তু এসব তো আর প্রমাণ করতে পারবে না। আমার ভক্তরা তোমার কথা জীবনেও বিশ্বাস করবে না। নিকিতা বলে এটাই তো ভুল ধারণা, আমার কাছে বেশ প্রমাণ আছে। আপনার মাদক বানানোর সেই ঘর জলি খুঁজে পেয়েছে ফ্রেয়ার দেয়া সেই কোডের লোকেশন চেক করে। আর এতক্ষণ আপনার সাথে যত কথা হলো এই সবকিছু লাইভ সম্প্রচার হয়েছে, যেটা জলি তার ডিজিটাল চশমার মাধ্যমে রেকর্ড করেছে। তো জলি এবার তার ভিউয়ার্সদের বলে আপনারা সবাই দেখে চিনে রাখুন কত বড় ফ্রড সে। জলি এরপর আমার দেবকে বলে দেখো মানুষ তো জুতা দিচ্ছে তোমাকে। নিকিতা বলে পুলিশ অলরেডি পৌঁছে গিয়েছে তোমার সেই মাদকের কারখানায়, আর এখন তোমার ভক্তরা তোমার প্রতি অনেক বেশি উত্তেজিত হয়ে আছে। তাদের কিভাবে সামলাবে সেটাই ভাবো, কি অভিশাপ দিলে তারা শান্ত হবে সেটা চিন্তা করতে থাকো। তখনই দেখা যায় সব ভক্তরা চলে আসে আর এসেই তো মারধর করতে থাকে আমার দেবকে, রাস্তায় টেনে নিয়ে গণপিটুনি দেয় তাকে। অবশেষে নিকিতা এই সব রহস্যের সমাধান করতে পারল। তো এর কিছুদিন পরই দেখা যায় জলি আর নিকিতা এবার বেরিয়ে পড়ে নতুন একটা কেসের উদ্দেশ্যে। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।